জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের বিষ্ণু স্যার। আজকে এসএসসি জিডির কিছু ম্যাথ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আপকামিং এসএসসি জিডি হতে চলেছে ফেব্রুয়ারি মাস, 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। আজকে আমরা যেটা করব সেটা কি, আগের বছরে মানে 2024-এ, মানে এই বছর যেটা রানিং বছর যে এক্সামটা গেল আমাদের, সেই এক্সামে যতগুলো শিফট পরীক্ষা হয়েছে সেই শিফটগুলোর নিয়ে আমরা এই সেশনটাতে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকে যে সেশনটা নিয়ে যে শিফট নিয়ে আলোচনা করব তার এক্সাম ডেট হচ্ছে কত, 20শে ফেব্রুয়ারি 2024, দুপুর 2:30 থেকে 3:30 যে শিফটটা ছিল সেই শিফটের যে ম্যাথগুলো ছিল আমাদের, সেই ম্যাথগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, পুরোপুরি 20টা ম্যাথে আমি সলিউশন করবো। তোমরা দেখো, সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, তোমরা নিজেও বোঝার চেষ্টা করো। কারোর যদি কোনো কিছু ডাউট থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা নেক্সট ক্লাসে সেই ডাউট নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে আমরা দেখি আমাদের প্রথম কোশ্চেন কি আছে। আমাদের প্রথম কোশ্চেন দেখো, তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন কি বলা আছে, এক ব্যক্তি প্রথম 11 কিমি পথ 7 মিনিটে এবং পরবর্তী 22 কিমি পথ 30 মিনিটে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো, এক ব্যক্তি প্রথমে যাচ্ছে 11 কিমি, দূরত্বটা কত কত যাচ্ছে, সে প্রথমে যাচ্ছে 11 কিমি, তারপরে কত কিমি যাচ্ছে, তারপরে সে যাচ্ছে 22 কিমি। আর সময় সে কত কত নিচ্ছে, সে প্রথমে সময় নিচ্ছে এই 11 কিমি যেতে, এতে তার সময় লাগছে কত, এতে তার সময় লাগছে 60 মিনিট। আর এই 22 কিমি যেতে তার সময় লাগছে 30 মিনিট। 30 মিনিট। তাহলে গড় গতিবেগ আমাকে বার করতে হবে। এখানে বার করতে হবে যেটা, সেটা হচ্ছে গড় গতিবেগ। দেখো, গড় গতিবেগের ফর্মুলা কি? গড় গতিবেগ আমরা কি করে বার করব? শুধু যদি গতিবেগ ভাবি না, আমরা গতিবেগকে আমরা বার করবো দূরত্বকে সময় দিয়ে ভাগ করে। গড় গতিবেগ একই জিনিস। গড় গতিবেগ আমরা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় গতিবেগ পেয়ে যাব। এখানে মোট দূরত্ব কত, 11 আর 22 মোট দূরত্ব, আর মোট সময় কত, 60 মিনিট মানে কত, এটা 1 ঘন্টা, আর 30 মিনিট মানে কত, এটা হাফ ঘন্টা। তাহলে মোট দূরত্ব হয়ে যাচ্ছে, মোট সময় হয়ে যাচ্ছে 1 ঘন্টা আর হাফ ঘন্টা, মোট সময় হয়ে যাচ্ছে তোমার 1.5 ঘন্টা, মানে 33কে আমাকে 1.5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, চলো কাটাকুটি করি। 10 মিনিট তুলে দিয়ে ওপরে শূন্য চলে গেল, 5 3 15, 5 2 10, 3 11 33, মানে তার স্পিড ছিল 22 কিমি পার আওয়ার, তার গড় গতিবেগ ছিল 22 কিমি পার ঘন্টা। এখানে তোমাদের ছোট্ট একটা কথা আমি বলে রাখি, মনে রাখবে, এখানে সময় দূরত্বটা যেটা ছিল সেটা ছিল কিমিতে, আর সময় যেটা ছিল সেটা ছিল মিনিটে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কিলোমিটার যখনই থাকবে তখন সেটা আওয়ারকে বুঝবে, মানে ঘন্টাকে বুঝবে, আর মিটার যখন থাকবে সে বুঝবে সেকেন্ডকে, সে বুঝবে সেকেন্ডকে। কিলোমিটার বুঝবে ঘন্টা মানে আওয়ারকে, মিটার বুঝবে সেকেন্ডকে। দেখো, এখানে কিলোমিটার ছিল সেই জন্য আমি মিনিট রাখলাম না, সেটাকে ঘন্টা করে দিলাম। এখানেও কিলোমিটার ছিল, সেটাকে মিনিট না রেখে আমি ঘন্টা করে দিয়েছি। কিলোমিটার সবসময় কিলোমিটারের সঙ্গে যা যাবে সেটা হচ্ছে ঘন্টা, আর মিটারের সঙ্গে যা যাবে সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে যখন আমরা এইভাবে কোশ্চেনের মধ্যে মিনিট পেয়ে যাবো না, তখন মিনিটটাকে হয় আমরা সেকেন্ড মানিয়ে নেবো, নাহলে ঘন্টা মানিয়ে নেবো। দেখো, 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা, মোট হয়ে গেল 1.5 ঘন্টা, ভাগ করে দিলাম আমরা। ঠিক আছে, চলো আমরা এরপরে নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলে দিচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। দেখো, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার হলে গোলকের আয়তন কত? দেখো, ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু, বলে দিয়েছে 4.2 সেমি। আমাকে বার করতে হবে গোলকটার আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউ, তার মানে কি 4/3 ইন্টু 22/7 ইন্টু 4.2 তার কিউ। আমরা এটা যদি কাটাকুটি করি তখন আমরা কি করব, 4/3 ইন্টু 22/7 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 14 42 মানে 1.4, 7.6
6 7 42। তাহলে আমরা কি করবো, 4 22 মানে কত, 88 গণিত 1.4 গণিত 0.6 গণিত 4.2। এটা করলে আমরা অ্যান্সার পাবো 310.46 সেন্টিমিটার কিউব। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, দেখো এখানে আমি কিন্তু কাটাকুটি করে একটু ছোট করার চেষ্টা করলাম ক্যালকুলেশনটা, তাই না? বেশ, চলো দেখো এখানে একটা কথা বলে রাখি, পরিমিতির কনসেপচুয়াল যে ম্যাথগুলো আছে না, সেগুলো কোথায় থেকে পড়ে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ আর বৃত্ত। আর বাকি গোলক, চোঙ এগুলো থেকে না জাস্ট তোমরা সূত্রগুলোকে ফলো করো, সূত্রগুলোকে মনে রাখার চেষ্টা করো। প্রত্যেকটা অঙ্ক সূত্রের মাধ্যমে চলে আসবে। এই যেমন এখানে আয়তন বলেছিল, আয়তনের ফর্মুলা আমি লিখে দিলাম 4/3πr3, আমার অঙ্কটা দেখো সুন্দরভাবে হয়ে যাবে। এই অঙ্কগুলো খুব বেশি কনসেপ্টের সঙ্গে তোমাকে ভাবতে হবে না, করতে হবে না, খুবই সোজা ম্যাথ দেবে পরীক্ষাতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এবার দেখি আমাদের স্ক্রিনে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো আমরা আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 আমাদেরকে কি বলে দিয়েছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 264 হয় এবং লাভের শতকরা হার 33% হয়, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা খুব সুন্দরভাবে করব। দেখো একটা কথা মনে রাখবে, লাভ ক্ষতির সময় না চেষ্টা করবে, বা যেটা উচিত সেটা হচ্ছে ক্রয় মূল্যকে 100% বানানো। আমি সিপিটাকে বলবো 100%, সিপি হয়ে গেল কত পার্সেন্ট, 100%। তাহলে এসপিটা কত হবে? দেখো এখানে প্রফিট আমাদেরকে বলে দিয়েছে 33%। তাহলে কেউ যদি 100 টাকায় মাল কিনে 33 টাকা লাভ করে, তাহলে সে বেঁচে ছিল কত টাকায়? অবভিয়াসলি 133 টাকায়। তাহলে আমি এখানে বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 133%। এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 264। এই যে সিপি আর এসপি এদের গ্যাপ কত, 33% এর গ্যাপ। এই 33% এর মানই তো আমাদেরকে বলে দিয়েছে 264। এবার এখানে আমাদের বলেছে বিক্রয় মূল্যটা কত। দেখো তুমি অবভিয়াসলি বুঝতে পারছো বিক্রয় মূল্য মানে 133 এর মানটা কত বার করতে বলেছে। 133 এর মান আমরা কত পাবো, 264/33 ইনটু 133। তোমরা যদি এটাকে কাটাকুটি করো তোমরা কত পাবে, তোমরা এটা পাবে 1064। ঠিক আছে, দেখো এই কাটাকুটিটা আমি করে তোমাদের সময় নষ্ট করছি না, তোমরা আমি জানি তোমরা কাটাকুটিটা করতে পারবে। ঠিক আছে, আর যদি বলো কাটাকুটিটা যদি শর্টকাটে ভাবনার জন্য তোমরা কমেন্টে জানাও, আমি কাটাকুটি কিভাবে সহজে করা যায় সেগুলো শিখিয়ে দেবো। আজকে অঙ্কটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবার এখানে যদি অঙ্কটাতে আমাকে বলতো যে ক্রয় মূল্য কত, তাহলে আমি অবভিয়াসলি 100 মান ব্যবহার করতাম, তাই না? দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য মানে তো লাভের পার্থক্য। ক্রয় আর বিক্রয়ের মাঝে কি রয়েছে, লাভ রয়েছে। তাহলে ক্রয় আর বিক্রয়ের মাঝে লাভ হয়েছে 33, সেটাই বলে দিয়েছে 264। 33% মান 264 হলে 133 মান এটা হবে। আর যদি আমাদেরকে সিপি বার করতে বলতো তাহলে আমরা 100% মান বার করতাম, 264/33 ইনটু 100। ঠিক আছে, এটা মেবি 8 দিয়ে কেটে যাবে, মানে এটা উত্তর হবে 800। এটাও 8 দিয়ে কেটে যাবে, মানে এটা উত্তর হবে 1064। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলে দিয়েছে, যদি সুদ বার্ষিক দেয় তাহলে কত অর্থরাশি বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 9464 সবৃদ্ধি মূল দেবে। 9464 সবৃদ্ধি মূল দেবে, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে দেখো এখানে পরবর্তী অঙ্কটা মানে কোশ্চেন নাম্বার 4 আমাদেরকে সুদের হার বলে দিয়েছে, 30%। সুদের হার মানে আর এর মান আমাদেরকে বলে দিয়েছে কত, 30%। আর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ কিভাবে বাড়ে, আমাদের xy ফর্মুলা যেটা আমরা জানি, 30 যুক্ত 30 যুক্ত 30 গুণিত 30/100। তার মানে এখানে কত হবে, 30 এই দুটো শূন্য করে কেটে দিলে 30 30 60 যুক্ত 3 3 কে 9, মানে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 69%। এটাই আমি সুদ পাবো। ঠিক আছে, এই আমাদের একটু কথা এই জায়গাটা আর করতে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি বলে দিয়েছিল, যে যদি সুদ বার্ষিক দেয় তাহলে কত অর্থরাশি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 9464 টাকা হবে। দেখো
আমি জানি না অর্থ রাশি মানে মেন টাকাটা কোনটা সেটা আমি জানি না, তার আসলটা আমি জানি না। আমি এখানে আসলটাকে আমি ধরছি 100, আসল আমি ধরছি 100%। আসল যদি 100% হয়, চক্রবৃদ্ধি সুদ যদি আমি নিই তাহলে কিভাবে নেবো? 100 টাকা যদি হয় 30% হলে হবে 130, এটা হবে আসল। আর 30% সুদ যোগ হয়, এটা হয়ে গেল সুদ আসল। আবার 100 টাকা যদি আসল হয়, সুদ আসল হয়ে যাবে 130। আমি যদি শূন্যগুলোকে কেটে দিই, আমি এদিকে পাবো কত? 100, আর এদিকে পাবো 169। তাহলে আমি সুদ আসল পেয়ে যাচ্ছি কত এখানে? আমি সুদ আসল দেখতে পাচ্ছি 169%। এই 169% এর মান আমাদেরকে বইয়ে কত বলে দিয়েছে? 169% এর মান বলে দিয়েছে 9464। 9464। আমাকে বলেছে আসল বার করতে। আসল তো আমি 100 ধরে বসে আছি, তাহলে 100 মানটা আমি লিখে নিই। 100 মান আমি পাবো কত? 9464/169 ইন্টু 100। এটা কাটাকুটি করলে তোমরা পাবে 5600। কাটাকুটিটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা যদি কাটাকুটি শিখতে চাও আমাকে কমেন্টে জানাও। এই কাটাকুটি কত সহজে আসতে পারে সেগুলো দেখাবো, কিন্তু তোমরা ম্যাথটাকে আগে শেখো, ম্যাথটা কিভাবে হচ্ছে। এবার এই অঙ্কটারই আমি আরেকটা দিক তোমাদেরকে দেখাবো। এই অঙ্কটা গেল এটা সমাহার বৃদ্ধি স্টাইলে পরিমাণ। 100 ছিল, পরের বছরে 30% লোক সংখ্যা বেড়ে হয়ে গেল 130। আবার 100 ছিল, সেটা পরের বছর আবার হয়ে গেল 130। 2 বছরের পর সেটা 100 জায়গায় 169 হয়ে যাচ্ছে। সেই সমাহার বৃদ্ধি স্টাইলে অঙ্কটা হলো। এরপরে এটাকে আমি আরেক রকম ভাবে ভাবতে পারি। দেখো, এই অঙ্কটাকে আমি আরেক রকম ভাবে বলতে পারি। কিভাবে বলবো? আমি ধরলাম আসল হচ্ছে 100, আসল হলো 100%। তাহলে সুদ 30% মানে 2 বছরে নিচ্ছে। তাহলে 30 যুক্ত 30 যুক্ত 30 গুণিত 30/100, তাই না? তাহলে এটা কত হবে? 30 30 60 যুক্ত এদিকে 3 3 9 মানে 69%। এটা আমি সুদ পাবো 2 বছরে। যদি আমি সরল সুদ বলতাম না, 30% মানে 2 বছরে 60% পেতাম। যেহেতু চক্রবৃদ্ধি সুদেরও সুদ লাগে, তার মানে 30% এর জন্য প্রথম বছরে 100 টাকা 30 টাকা পাবো, পরের বছরে 130 এর 30% পাবো আমি 69 টাকা। তাহলে মোট সুদ পেয়ে গেলাম 69, আর আসল আছে 100। তাহলে টোটাল সুদ আসল মিলে হয়ে গেল এখানে 169। 169% 9464। তাহলে 100% কত? তুমি ডাইরেক্ট এখান থেকে বার করতে পারবে 9464/169 ইন্টু 100। মেবি এটা 56 দিয়ে কেটে যাবে। 6 9 54 হয়, তাহলে 6 56 দিয়ে কেটে যাবে, উত্তর পাবো আমি 5600। ঠিক আছে? দেখো, অঙ্কগুলো খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এর চেয়ে আরো অনেক শর্টকাটে করা সম্ভব, কিন্তু যেহেতু কনসেপ্ট আমাদের দরকার, পরীক্ষা হলে যেন না আটকে যায়, সেজন্য অঙ্কগুলোকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু একটু করে খেয়াল করো ম্যাথগুলোকে। আর কারোর যদি কোনো ম্যাথের কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা পরের অঙ্কগুলো আমরা সুন্দরভাবে আমরা করে দেবো। ঠিক আছে? দেখো, 5 অঙ্ক বলে দিয়েছে কি, 5 নম্বর অঙ্ক তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। পণ্যের মুদ্রিত মূল্য 28500 টাকা, মানে এমআরপিটা দিয়ে দিয়েছে আমাদেরকে 28500। এমআরপি দিয়ে দিয়েছে আমাদেরকে 28500। আর বিক্রয় মূল্য মানে এসপি বলে দিয়েছে কত? 15675 টাকা। 15675 টাকা এটা আমাদের দিয়ে দিয়েছে এসপি। তাহলে যে দোকানদার 28500 টাকার মালটা 15675 বিক্রি করলো, সে কত টাকা কমালো? এই জিনিসটার দামটা কত টাকা কমালো? সে কমালো 5 আর 5 এ 10, 7 এর 1 8 আর 2 এর 10, 7 এর 1 7 আর 8 এর 15, 7 এর 1 6 আর 2 এর 8 মানে 12825 টাকা সে ছাড়লো। এই 12825 টাকা সে কমালো। কিন্তু কমালো কার থেকে? এমআরপি থেকে। মনে রাখবে, যার থেকে কাজ হবে, যার থেকে আমরা কমাবো, যখন আমরা শতকরা হার বার করবো না, যার থেকে কমাবো না, তার মানটা সবসময় নিচে থাকবে। তার মানে 12825 এটা কমলো। কার থেকে কমলো? এমআরপি থেকে কমলো। 28500 থেকে কমলো। তাহলে 100 তে কত টাকা কমবে? 28500 তে যদি এত টাকা ছাড় হয়, 100 তে কত টাকা ছাড় হবে? এটাই হচ্ছে আমাদের হিসাব। তোমরা এটা কাটাকাটি করে দেখবে, তোমরা উত্তর পাবে 45%। এই যেমন এখানে দুটো শূন্য কেটে গেলে 250 থেকে 45 দিয়ে গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে 45%। ঠিক আছে? দেখো, এই জিনিসটা আমি আরেকবার বলছি, এমআরপি থেকে কিন্তু কমবে, এসপি থেকে কমবে না। কারণ এসপি থেকে কমে গেলে সে তো ক্রয় মূল্যের দিকে চলে যাবে, তাই না? লাভ বা ক্ষতি হিসাবে চলে যাচ্ছে। কিন্তু এখানে ছাড়ছে এমআরপি থেকে।
যার থেকে বলবে তার মানটাকে নিচে রাখতে হবে যখন আমরা শতকরা বার করবো। শতকরা পার্সেন্টেজের হার যখন বার করবো তখন আমরা এই জিনিসটা করবো। দেখো 28,500 টাকায় যদি 12,825 টাকা ছাড় দেয়, 100 টাকায় কত ছাড় দেবে, সেই হিসাবটা দেখলাম 45% হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক তোমরা কত স্ক্রিনে দেখতে পাচ্ছ, আছে চারটি সংখ্যার গড় হলো 52, প্রথম দুটি সংখ্যার গড় হলো অন্য দুটি সংখ্যার গড়ের 3 গুণ, প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত? চারটি সংখ্যার গড় আমাকে বলে দিয়েছে, চারটি সংখ্যার গড় হলো 52, তাহলে মোট কত হবে এদের সমষ্টি? এদের সমষ্টি হবে 52 গুণিত 4, তার মানে 208। 52 দেখো 50 এর সঙ্গে 4 গুণ করো 200, 200 এর সঙ্গে আবার 4 গুণে 8 যোগ করে দাও 208, তাহলে এদের সমষ্টি পেয়ে গেলাম 208। চারটে সংখ্যা আছে, চারটে সংখ্যার সমষ্টি আমি পেয়ে গেলাম কত? 208। তার মধ্যে প্রথম দুটি সংখ্যা যদি x হয়, সে দুটি তার 3 গুণ, সে দুটি সংখ্যা 3 গুণ, তাহলে এটা হবে 3x। এগুলো তাদের গড় বলেছে, প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের 3 গুণ। প্রথম দুটি সংখ্যার গড় যদি x হয়, তাহলে শেষ দুটি সংখ্যার গড় কত হবে? 3x হবে। তাহলে এদের সমষ্টি কি হবে? x গুণিত 2, দুটো সংখ্যা ছিল 2x হবে, আর গুণিত 2 এটা হয়ে যাবে 6x। তাহলে 6x আর 2x মিলে কত হয়ে গেল আমার হয়ে গেল 8x। এই 8x এর মান করে দিয়েছে 208। তাহলে আমাকে বলেছে প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত, তাহলে আমি x এর মানটাকে দেখে নিই, 208 বাই 8 মানে 8 দুগুণে 16, 6 8 48, মানে x এর মান আমি পেয়ে গেলাম 26। আর প্রথম দুটি সংখ্যার গড় তো 6x, তাহলে 6x এর মান কত? 26 গুণিত 6, 6 6 34, 6 দুগুণে 12 আর 3 15, মানে আমি পেয়ে যাব 156। এটা গেল কনসেপ্ট অঙ্কটা। আমি চারটে সংখ্যার সমষ্টি দেখে নিলাম 208, আর এখানে চারটে সংখ্যার সমষ্টি x ধরলে আমি পেয়ে যাচ্ছি 6 আর 2 মিলে 8x, তাহলে 8x টা 208, x এর মান আমি এখানে বার করলাম। এবারে এই অঙ্কটা যদি শর্টে একটুখানি ছোট করে ভাবতে চাই, যদি x না ধরে ভাবতে চাই, তাহলে কি করে ভাববো সেটা একটু দেখো। এই অঙ্কটা সেটা কিভাবে ভাববো সেটা একটু দেখো। দেখো আমাদেরকে বলে দিয়েছে চারটে সংখ্যা আছে, এই দুটো যদি এক হয় তাহলে এই দুটো হবে 3, এর 3 গুণ হবে এটা, ঠিক আছে? তাহলে এদের সমষ্টি কত হবে? এটা হবে 3 গুণিত 2, এটা হবে 6, আর এটা গুণিত 2, এটা হবে 2। এই যে 6 আর 2 8 তুমি পেয়ে গেলে, এই 8 এর মানটাই তো বলে দিয়েছে, এই 6 আর 2 8 পেয়ে গেলে এখানে। এবারে এই 8 কে তুমি চারটে সংখ্যা দিয়ে যদি ভাগ করে দাও তাহলে পাবে কত তুমি? 8 কে যদি চারটে সংখ্যা দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পাবে 2। তাহলে এদের গড় হিসাব মতো আমার হওয়ার কথা 2 ইউনিট। এবারে এই 2 ইউনিটের মান কত বলে দিয়েছে? 2 ইউনিটের মান বলে দিয়েছে 52। তাহলে 1 ইউনিটের মান হবে, 2 ইউনিটের মান যদি 52 হয়, তাহলে 1 ইউনিটের মান হবে 26, আর 6 ইউনিটের মান হবে তাহলে 156। এটা এইভাবেও ভাবা যায়, যদি তোমরা ভাবতে পারো এইভাবে অঙ্কটা ভাবা যাবে। ঠিক আছে, দেখো আমি কি করলাম, এটার গড় যদি 1 হয় তাহলে এটা দুটো সংখ্যা ছিল, এদের সমষ্টি 2 পাবো আমরা। এর গড় যদি 3 হয়, এটা দুটো সংখ্যা ছিল, এর সমষ্টি 6 পাবো। তাহলে 6 আর 2 8 পাচ্ছি আমি, আমার হিসাব তো আমাদেরকে 8 দেখাচ্ছে। এবারে 8 কে যদি চারটে সংখ্যা ছিল, যদি এদের মোট গড় বার করি তাহলে আমরা 2 পাওয়ার কথা, ওই 2টাকে বলে দিয়েছে কত? 52। তাহলে এই যে এদের সমষ্টি 6 পেয়েছিলাম, 6 এর মান হবে 156। যদি x না ধরতে চাও এভাবে ভাবতে হবে, এটা 1 গুণ হলে এটা 3 গুণ, এইভাবে আমাদেরকে অঙ্কটাকে ভাবতে হবে যদি x না ধরতে চাও। তাহলে এরপরে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 7 কি বলে দিয়েছে? বলছে যদি একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি 50% হয়। সংখ্যাটি কত? খুব সোজা একটা অঙ্ক। আমি যেটা জানি না পার্সেন্টেজে, সেটাকে আমি 100% ধরব। আমি সংখ্যাটার মান জানি না, সংখ্যাটাকে আমি 100% ধরে নিলাম। তাহলে এখান থেকে যখনই আমি 25 বিয়োগ করে দিচ্ছি, আমি সংখ্যাটা 50% হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 50% মানে 50% হয়ে যাবে সংখ্যাটা। এবার একটা কথা মনে রাখবে, পার্সেন্টেজের সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ কিচ্ছু হবে না। তাহলে আমরা কি করবো, পার্সেন্টেজগুলোকে একদিক করে নেবো, 100% মাইনাস 50%, সেটা ওইদিকে চলে গেলে কত? 25। তাহলে 50% এর মানই হচ্ছে 25, মেন সংখ্যা 100%, 100% এর মান আমি কত পাবো? 50 পাবো। এবার দেখো, এটা গেল অঙ্কটার কনসেপ্ট। সংখ্যাটা হচ্ছে 100%, সেখান থেকে আমি 25 বিয়োগ করলে সে নিজে 50% হয়ে যাচ্ছে। পার্সেন্টেজগুলোকে একদিক করলে কত হয়ে যাচ্ছে? 50%, তার মানে 25, 100% মেন সংখ্যাটা ধরেছিলাম, তার মান হয়ে গেল 50।
এবার এই অঙ্কটাকে আমি যদি নর্মালি মুখে মুখে করতে চাই, বা যদি নর্মালি একটা ছোট্ট একটা ভাবনা ভাবতে পারি, দেখো একটা সংখ্যা থেকে আমি 25 নিয়ে নিচ্ছি, সে নিজে হাফ হয়ে যাচ্ছে। 25 নেওয়ার জন্য সে হাফ হয়ে যাচ্ছে, তার মানে সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা নিশ্চয়ই 50 ছিল। 25 নিচ্ছি বলে আমি সেটা হাফ হয়ে গেল। 25 ছিল বলে সেটা হাফ হয়ে গেল, 50% তো হাফ হয়ে যাচ্ছে। তাহলে 25% হাফ যদি হয়ে যায়, তার মানে কি সংখ্যাটা নিশ্চয়ই 50 ছিল, সেখান থেকে 25 নিয়েছি বলে সে হাফ হয়ে যাচ্ছে, মানে সে আবার 25 থেকে যাচ্ছে, তাই না? 50 থেকে 25 বাদ দিলে 25। এটাই হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এইভাবে তোমরা এই অঙ্কটাকে ভাবতে পারো খুব স্লোলি, খুব সোজাভাবে, ঠিক আছে? তাহলে এরপরে চলো নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলে দিয়েছে। নেক্সট অঙ্ক একটা সরল রয়েছে, সরলটাকে দেখি আমরা। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এর সরলটা আমাদেরকে কি বলে দিয়েছে? 19 গণিত 24 ভাজিত 4 অফ 24 গণিত 4 ভাজিত 16, এইটা আমাদেরকে বলে দিয়েছে অঙ্কটা। এটা আমাদের সরলটা ছিল। এই সরলটাকে দেখো, মনে রাখবে আমাদের বদমাস রুল যদি আমরা করি, BODMAS, বি মানে কি ব্র্যাকেট, প্রথমে বন্ধনী হবে। ও মানে কি এর কাজ হবে, মানে অফের কাজ হবে। ডি মানে ডিভিশন, ভাগের কাজ। এম মানে গুণের কাজ। এ মানে যোগের কাজ। আর এস মানে বিয়োগের কাজ। এইভাবে আমাদের অঙ্কটাকে সরল করতে গেলে আমাদেরকে এই জিনিসটাকে ফলো করে এগোতে হবে। তাহলে প্রথমে বন্ধনী কাজ করব, তারপরে অফ যদি লেখা থাকে অফের কাজটা করতে হবে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এইভাবে এরা যাবে, এই ধাপে এরা নামবে অঙ্কটা, ঠিক আছে? এই সিস্টেমে আমরা অঙ্কটাকে করছি। একটু দেখো, তাহলে এই বদমাস রুল অনুযায়ী আমরা কি দেখলাম, যে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে করব? ব্র্যাকেটে তো গুণ রয়েছে, ভাগ রয়েছে, আমরা দেখলাম ভাগের কাজ আগে করতে হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমি ভাঙি, এই জিনিসটাকে আমি কি করব? 24 গণিত 4 বাই 16 হয়ে যাবে। 4 এর নিচে 16টা চলে আসবে, কারণ 4 কে 16কে 4 দিয়ে ভাগ করতে বলেনি, 4 কে 16 দিয়ে ভাগ করতে বলেছে, সেই জন্য 4 এর নিচে 16 হয়ে গেল। তাহলে এই জায়গাটা তুমি মুখে মুখে করতে পারবে। দেখো 4 4 16, 4 6 24, তাহলে এখানে তুমি কত পেয়ে যাবে? এখানে থেকে তুমি পেয়ে যাচ্ছ 6। আবার দেখো 4 ও 6, এরপরে অফের কাজ করতে হবে। 4 6 কত হয়? 24 হয়। তার মানে এখানে তুমি দাঁড়িয়ে যাচ্ছে আলটিমেটলি 24 ভাজিত 4 6 24। এই ব্র্যাকেট থেকে আমি পেয়ে গেলাম 6, আর এই 4 এর সঙ্গে 6 গুণ করে 24। তাহলে 24 কে 24 দিয়ে ভাগ করলে কত পাবে তুমি? 1। আবার 19 গণিত 1, লাস্টে দাঁড়িয়ে যাচ্ছে 19 গণিত 1 মানে 19। এইভাবে এই জিনিসটাকে কল্পনা করো। প্রথমে এটা তুমি মুখে মুখে করার চেষ্টা করো। দেখো 4 24 কত? 96। 96 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। তুমি যদি ব্র্যাকেটের কাজটা তিনটে একসঙ্গে করে দাও, একসঙ্গে করতে হবে। 4 24 96 কে 16 দিয়ে ভাগ করলে পাবে 6, তারপর অফের কাজ করতে হবে। তারপর তুমি যদি প্রথমে এটা করে দাও তাহলে ভুল হবে, কারণ মাঝখানে একটা অফ ঢুকে আছে, অফের কাজ করতে হবে আমাকে আগে। তাহলে 4 6 24, 24 কে 24 দিয়ে ভাগ করলে আমি পাবো 1, তাহলে 19 এর সঙ্গে 1 গুণ করে আমি পাবো 19। এটা হলো আমার কোশ্চেন নাম্বার 8। এরপরে চলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে কি বলে দিয়েছে? দেখো কোশ্চেন নাম্বার 9 আমাদেরকে বলে দিয়েছে P is to Q is to R equal to 9 is to 10 is to 11 বলে P plus Q is to Q plus R is to R plus P এর মান আমাদেরকে বলেছে। এই মানটা আমাকে বার করতে হবে। দেখো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এখানে P এর মান তুমি ভেবে নাও 9, Q এর মান 10, R এর মান 11। তাহলে P plus Q তোমার কত হবে? 9 আর 10 মিলে এটা হয়ে যাবে 19। Q plus R মানে কত? 10 আর 11 যোগ করে কত হয়ে যাবে? এটা 21। R plus P এটা 11 আর 9 যোগ করে কত হয়ে যাবে? 20। তার অনুপাত পেয়ে যাবো 19:21:20। ঠিক আছে? এটা তুমি অপশন টেস্টও করতে পারতে। দেখো এখানে একমাত্র 19 21 সবগুলোতেই আছে। তার মানে লাস্টের এই যে কিউ আর 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 পি, এই জিনিসটার জন্য আমার প্রবলেম হচ্ছে। 19 আর 21 তো সব অপশনই আছে। তাহলে আমি কি করব? আর প্লাস পি, আমি 11 আর তোমার 9 কে যোগ করে দেখে নেবো, 11 9 হয়ে যাচ্ছে 20, তাহলে উত্তর হয়ে গেল 20। তার আগে তুমি টেস্ট করে নিতে পারবে। 11 9 যোগ করে 19, 11 10 যোগ করে 21, তাহলে 11 9 যোগ করে 20, তাহলে উত্তর হয়ে যাবে 19:21:20। এটা গেল কোশ্চেন নাম্বার 9।
চলো নেক্সট কোশ্চেন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, একটু দেখো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে আমাদেরকে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলে দিয়েছে এ বি একত্রে এককভাবে যথাক্রমে 20 দিন ও 60 দিন একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়। বি 12 দিনে বাকি কাজ সম্পূর্ণ করে। তাহলে শুরু কতদিন এ কাজে দিয়েছিল? বেশ ঠিক আছে, এ একটি কাজকে করে দিচ্ছে কত? এ করে দিচ্ছে 20 দিনে। অঙ্কটা একটু ডিটেলসে বোঝায়, তারপর শর্টকাট মধ্যে বলে দেবো। এ একটি কাজ করে দিচ্ছে 20 দিনে আর বি করে দিচ্ছে 60 দিনে। এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 60। তার মানে এখানে মাথায় রাখবে আমার কাজ ছিল 60 দিনে, 60 ইউনিটের কাজ ছিল। 60টা ইট পোড়ানো হলো না, 60টা ইট পোড়াতে হবে। এ বলছে 20 দিনে, কারণ এ এক দিনে কটা ইট পোড়াচ্ছে? 20 কে 60 দিয়ে ভাগ করা হবে, একদিনে 3টে ইট পোড়াতে পারে। আবার বি 60 দিনে 60 দিন ধরে 60টা ইট বইছে, 60টা ইটকে নিয়ে যাচ্ছে বইয়ে, সে লেগেছে 60 দিন, তার মানে ও এক দিনে কটা ইট বইছে? একটা ইট বইছে। ক্লিয়ার? এরপর আমরা কি বলে দিয়েছে যে দুজনে তারা একসাথে কাজটি শুরু করে, কিছুদিন পরে এই কাজ ছেড়ে চলে যায়। বি 12 দিনে বাকি কাজ শেষ করে, তবে এ কতদিন কাজ ছিল? দেখা গেল আমি এখান থেকে এই জিনিসটা একটু ভাবি, এখান থেকে এতদূর অবধি এ বি করেছে কাজ, এ প্লাস বি এমনি করে কাজ করতে 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 তারা গিয়েছে এতদূর অবধি। এরপর এখান থেকে এ আউট হয়ে গেছে, এ নাই, তাহলে এইটুকু কাজ বি করেছে। এতটা কাজ ছিল আমার 60-এর, এতটা তো 60-এর কাজ, 60-এর মধ্যে এতটা কাজ তারা একসঙ্গে করেছিল, করার পর এইটুকু কাজ এ থাকেনি, এ চলে গিয়েছে, তাহলে এইটুকু কাজ বি একা করেছে। বি এইটুকু কাজ একা করতে টাইম নিয়ে নিয়েছে 12। ঠিক আছে, আমার ইট বর্ণ কত ছিল? কটা? 60টা। তাহলে বি 12 দিনে কটা ইট বই দিয়েছে? বি 12 দিনে 12টা ইট বই দিয়েছে। তাহলে টোটাল এই 60টা ইটের মধ্যে 12টা ইট বর্ণ হয়ে গিয়েছে। তার মানে থাকছে কত? 60 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে থাকছে 48। তার মানে এইখান থেকে এইটুকু জায়গা, এই জায়গাটা খেয়াল করতে পারছো? অঙ্কগুলোকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। এই যে এইটুকু জায়গা যেটাতে এ বি দুজনেই যুক্ত ছিল, সেইটুকু জায়গার কাজ ছিল 48, আর বাকি কাজটা ছিল 12 কাজ, সে 12 দিনে করে দিয়েছে। তাহলে এই যে এ বি 48-এর কাজ, ওরা তো একদিনে কত করতে পারে? ওরা একদিনে 4টেই করতে পারে। তাহলে 48 থেকে বইছে কদিনে? 48-কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 12 48, তাই না? তার মানে 12 দিন এ আর বি 12 দিন ধরে তারা কাজে যুক্ত ছিল। অঙ্কটা একটু ভালো করে ভাবো, এ বি কাজ করতে করতে 12 দিন ধরে কাজ করেছে একসঙ্গে, এ চলে গিয়েছে, তারপরেও 12 দিন বি একা কাজ করেছে, তাহলে বি টোটাল কাজটা করলো 24 দিন, আর এ করলো মাত্র 12 দিন। আর এ বি একসঙ্গে করলো, দুজনে মিলে 12টা দিন একসঙ্গে গিয়েছিল, সে 12টা দিনের হিসাবে। তাহলে কি করলাম আমি? বি এর 12 দিনের কাজ বার করে নিলাম, 12টা ইট বানানো, বা 12 দিনে 12 কাজ করতে পারে, 60 ইউনিট থেকে 12 ইউনিট বাদ দিলাম, আমার হাতে থাকছে 48 ইউনিট। সে 48 ইউনিট তারা দুজনে একসঙ্গে কাজটা শুরু করেছিল, সে 48 ইউনিট দুজনে মিলে একসঙ্গে কাজটা করেছে। যে আমার উত্তর হয়ে গেল এখানে 48/4 মানে 12। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু কনসেপ্টে কাজ করে, এই অঙ্কগুলো অনেক ভুল হয়ে যায়। এখানে অঙ্কটা উত্তর এটাও বলে দিতে পারতো, বি মোট কতদিন কাজ করেছিল। বি তাহলে এর সঙ্গে করেছিল 12 দিন, আর নিজে একা 12 দিন। বি করেছিল 24 দিন, আর এ করেছিল 12 দিন। ঠিক আছে, পরে দেখো কোশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 6 আমাদেরকে বলে দিয়েছে 6 জন বন্ধুর গড় উচ্চতা 144 সেন্টিমিটার। তাহলে 6 জনের গড় আমাদেরকে বলেছে কত? 144 সেমি। তাহলে এদের সমষ্টি কি? 6 জন বন্ধুর গড় 144, তাহলে এদের সমষ্টি, এদের উচ্চতার সমষ্টিটা কত হবে? 6-এর সঙ্গে আমি 144 গুণ করে দেবো। গুণ করলে আমি কত পাবো? গুণ করলে 4 6 24-এর 4, 4 6 24, 25 26, 6 কে 6 দিয়ে 8, মানে আমি পেলাম 864 সেমি। 6 জন বন্ধুর গড় উচ্চতা 144 ছিল, তাদের উচ্চতার যোগফল পেলাম আমি 864। এই 864 সেন্টিমিটারের মধ্যে 150 মিটারের একজন বন্ধু সে চলে গিয়েছে। তাহলে এখন এদের যোগফল কত পাবো? 864 মাইনাস 150, মানে কত পাবো আমি? 814 সেন্টিমিটার। আর লোক কজন? 6 জন ছিল, একজন চলে গেল, তাহলে এখন থাকছে কটা বন্ধু? 5টা বন্ধু। এদের গড় কত হবে? 814-কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, 5 14 70,
5×8 = 40, মানে 142.8 সেন্টিমিটার। 142.8 সেন্টিমিটার। দেখো অঙ্কটা খুবই সোজা, একটু গুনটুন করতে হচ্ছে আমাদেরকে। একটু আরেকবার বলে দিই, 6জন বন্ধু ছিল, তাদের গড় ছিল 144 সেন্টিমিটার। 150 মিটার একটা বন্ধু তাদের সঙ্গে অ্যাড ছিল, সে চলে গেল। তাহলে 150 মিটারের যে বন্ধুটা ছিল সে চলে গেলে এখন তাদের মোট দাঁড়ায় 114। আর ছেলে 6জন ছিল, একজন চলে গেল, হয়ে যাচ্ছে 5জন। তাকে আমি ভাগ করে পেয়ে গেলাম 142.8 সেন্টিমিটার। এবার এই অঙ্কটাকে আমি যদি ভাবি যে এই অঙ্কটাকে আমি একটু শর্টকাটে করব, বা এই যে গুণ করা, বিয়োগ করা, ভাগ করা, এই জিনিসটা একটু রেহাই যদি পেতে চাই, আমি কিভাবে করবো অঙ্কটা একটু দেখো। 6জন বন্ধু আছে, 1 2 3 4 5, 6জন বন্ধু। এর মধ্যে এই 6জনার বলে দিয়েছে গড় 144 সেন্টিমিটার। এদের গড় 144 সেন্টিমিটার। আমি ধরছি এই বন্ধুটা, যার গড় 150 সেমি, যার উচ্চতা 150 সেমি, সে চলে গিয়েছে। তাহলে এই যে 5জন রয়েছে এর গড় আমাকে বার করতে বলেছে। কি করছি দেখো, আমি 150 থেকে 144 নিয়ে নিচ্ছি, মানে 6 নিয়ে নিচ্ছি। তার মানে এই যে 6, সেটা সবারই কাছ থেকেই কমবে। এখন আছে কজন? 5জন। তাহলে 6কে 5 দিয়ে ভাগ করে দাও, মানে 1.2, মানে প্রত্যেকটা ছেলের কাছ থেকে 1.2 করে কমে যাবে। তাহলে আগে ছিল 144, তার থেকে 1.2 কমে গেল, এখন থাকছে কত? 142.8 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে এই অঙ্কটা যখন শর্টে তোমরা করতে চাইবে, একটা জিনিসকে মাথায় রাখবে এখানে, যে 6জন ব্যক্তির যখন গড় উচ্চতা 144 সেন্টিমিটার না, তখন মাথায় আইডিয়া করে নেবে এটাই, যে সবারই এও 144, এও 144, প্রত্যেকজনই 144 করেই আছে। কিন্তু 150 একজন চলে গেল, তাহলে 6 করে কমে যাবে প্রত্যেকজনের কাছ থেকে। তাহলে 6 টোটালের উপর 6 কমে যাবে। টোটালের উপর যদি 6 কমে, তাহলে 5জনের কাছ থেকে যদি 6 নিই, তাহলে 1.2 করে চলে যাবে সবারই কাছ থেকে। তাহলে 144 থেকে 1.2 নিয়ে নিলে আমাদের থাকে 142.8 সেন্টিমিটার। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নেক্সট কোশ্চেনে আমাদের একটা সরল আছে। কি বলে দিয়েছে? 880 যুক্ত 41 ভাজিত 14 গণিত 84 মাইনাস 26, এটার মান আমাদেরকে বার করতে বলেছে। দেখো আমি এর আগে একটা সরল করলাম, সেখানে আমি বদমাস রুল ইউজ করেছি, এখানেও বদমাস রুল ইউজ করবো। আমি এখানে 880 টাকা 880 রেখে দিচ্ছি। এই জায়গাটা একটু ভাবো, যোগ আর বিয়োগ আছে, যোগ বিয়োগ তো লাস্টে হয়, তার আগে গুণ আর ভাগ হয়। তাহলে এখানে ভাগটা আগে হবে। তাহলে 41-এর নিচে 14 চলে আসবে, তার সঙ্গে 84 গুণ অবস্থা, মাইনাস 26। তাহলে 14 দিয়ে কাটলে কত হবে? 6 14 84, মানে 880 যুক্ত 6 কে 6, 4 6 24, 246 মাইনাস 26। এটা করলে আমরা পাবো কত? 1126 মাইনাস 26, উত্তর পেয়ে গেলাম আমি 1100। ঠিক আছে, এটা তোমরা এই জায়গাটার কাজটা তোমরা মনে মনে করো। দেখো 14 দিয়ে 41, 14 নিচে 41-এর নিচে 14 নেমে গেল, তার সঙ্গে যখন 84 গুণ অবস্থায় থাকে, কাটাকুটি করলে এখান থেকে আমরা 6 পাবো। এই জায়গাটা একটু খেয়াল করার চেষ্টা করবে তোমরা। কাটাকুটি করলে তুমি 6 পাচ্ছ, 6 এর সঙ্গে 41 গুণ করে দাও, তাহলে এই সরলগুলো আরো শর্টকাটে হওয়া যাবে, শর্টকাটে করা যাবে। বেশ, এবার চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলে দিয়েছে? নেক্সট অঙ্ক আমাদেরকে বলে দিয়েছে কি, যে দাঁড়াও 1 সেকেন্ড, যদি একটি অর্থ রাশি 8 বছর 6 মাসে সরল সুদে নিজের 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো বলছে একটা অর্থ রাশি মানে আসল, সে 8 বছর 6 মাসে সুদে আসলে 3 গুণ হয়ে গেছে, নিজের 3 গুণ হয়ে গেছে। ধরো আসলটা যদি 1 টাকা হয়, তাহলে সুদ আসল হবে কত? সুদ আসল হবে 3 টাকা। বুঝতে পারছি? দেখো এই আসলটা 3 গুণ হয়ে গেছে, হলো কি করে? সুদ বাড়তে বাড়তে সুদ এর সঙ্গে অ্যাড হতে হতে 3 গুণ হয়ে গেছে। তাহলে এখানে সুদ কত পাবো আমরা? সুদ পাবো 3 মাইনাস 1, মানে 2 টাকা। এবার আমরা জানি, যারা আমার সরল সুদের ক্লাস দেখেছো তারা বুঝতে পারছো এটা কি করব। সুদের সঙ্গে 100 গুণ, নিচে আসল গণিত সুদের হার, এই সময়। সময় আমার বলা আছে কত? সময়টা দেখে নাও, এখানে 8 বছর 6 মাস বলা আছে, তার মানে কি 8.5 বছর।
তাই না? এখানে আমি লিখে দিলাম 8.5। একটা কথা মাথায় রাখবে, সরল সুদ মাস বা দিন বুঝবে না, জটিল সুদ মাস বা দিন বুঝবে না, এরা যা বুঝবে সব সময় বছরে। দিন থাকলে সেটাকেও বছর করব, মাস থাকলে সেটাকেও বছর করব। এখানে যেমন 8 বছর 6 মাস ছিল, তাহলে 8 বছর মানে কি 8, আর 6 মাস মানে কি 0.5। তো 6 মাস মানে তো হাফ বছর, তাহলে 8-এর সঙ্গে হাফ যোগ হয়ে 8.5 বছর হয়ে গেল। এটা এবার কাটাকুটি করে দাও, এটা দশমিক তুলে দিলে উপরে 10, 20 দিয়ে 5 দিয়ে 5 করে 100, 5 17 85, 5 করে 100, 5 17 85। তাহলে আমার কত দাঁড়াচ্ছে বলো? 2 দুগুণে 4 মানে 400/17, 400/17। তাহলে 400/17 মানে কত? 17 কে 17, 17 দুগুণে 34, 34, 6 7, 3 17 51, 9 মানে 23 পয়েন্ট সামথিং। এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি 23.52, তাহলে এখানে 23.52% হবে। ঠিক আছে, এবারে চলো নেক্সট কোশ্চেন দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। নেক্সট কোশ্চেন আমাদেরকে একটা সরলের মতো বলে দিয়েছে। দেখি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 আমাদেরকে কি বলে দিয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 14 আমাদের কাছে এরকম বলা আছে যে 16 গণিত 9 যুক্ত 4 মাইনাস 13 গণিত 14 বাই 50 মাইনাস 12 যুক্ত 12, এটা আমাদেরকে বলা আছে। দেখো আমি এর আগে যে সরলটা করলাম সেখানেও বললাম যে বদমাস রুল অনুযায়ী চলে। এবার বদমাস রুল আমাদেরকে কি বলে দিয়েছে যে 16 ব্র্যাকেটের কাজ আগে করতে, তাহলে 16 গুণিত 9 আর 4 13 হবে, মাইনাস 13 গুণিত 14 হবে, আর এখানে 50 মাইনাস 12 12 24 হবে। ঠিক আছে, এবার এইখানে দেখো এর কাছেও 13 আছে, এর কাছেও 13 আছে, 13টাকে আমি বাইরে বার করে দিলাম, তাহলে এখানে কে পড়ে রয়েছে? 16 পড়ে রয়েছে, আর এখানে কে পড়ে রয়েছে? 14 পড়ে রয়েছে। আর 50 থেকে 24 চলে গেলে কত হয়? 26 হয়। আমি নিচে উপর নিচে কেটে দিচ্ছি, 13কে 13, 13 দিয়ে 26, তার মানে 16 থেকে 14 চলে গেল 2, 2/2 মানে আমার উত্তর হয়ে যাচ্ছে এখানে 1। এই যে কমন নেওয়ার ব্যাপারটা, এই জায়গাটা প্রত্যেকটা যদি এরকম অঙ্ক থাকে না, প্রায় 90% অঙ্কতে এরকম কোনো কিছু সংখ্যা একটা কমন চলে আসে। এখানে তোমরা যদি এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করে বিয়োগ করে ভাগ করো, বেশি লাগবে। তুমি এখানে কমন সংখ্যাটা খুঁজে দেখে নাও, কমন সংখ্যাটা খুঁজে নিলে আর একটু এটা সোজা হয়ে যাবে। যদি এখানে 13 গুলো না থাকতো, তুমি 16 আর 14 ধরেও তুমি কমন করতে পারতে। 2 যদি নিয়ে নিতে, তাহলে এখানে 2 যদি নিয়ে নিতে, এখানে পড়ে থাকতো 8, এখানে পড়ে থাকতো 7, 8 থেকে 7 চলে গেলে 1 হতো তখন, তাহলে উপরে 2 থাকতো আর নিচে থাকতো 26, তার মানে 1/13 চলে আসতো অ্যান্সারটা। এইভাবে কমনের জায়গাটা একটু খেয়াল করবে তোমরা। ঠিক আছে, চলো এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলে দিয়েছে? নেক্সট কোশ্চেন আমাদের কাছে বলা আছে কি যে দুটি সংখ্যা 11:13 অনুপাতে আছে, তাদের গসাগু 7 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। দুটি সংখ্যা আছে, একটা সংখ্যা 11, একটা সংখ্যা 7, এটা প্রথম সংখ্যা আর এটা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, আমি প্রথম সংখ্যাটাকে 11 ভাবছি, দ্বিতীয় সংখ্যাটাকে 7 ভাবছি। এদের দুজনে যদি গসাগু করি, গসাগু আমি পাবো 1, এই 1-এর মানই বলা আছে 7, তাহলে প্রথম সংখ্যা ছিল 11, 11-এর মান কত হবে? 7 গুণিত 11 77। দ্বিতীয় সংখ্যা 7 ছিল, 7-এর মান কত হবে? 1-এর মানই 7 বলে দিয়েছে। দ্বিতীয় সংখ্যা সরি এটা 13 ছিল, তাহলে 13-এর মান কত হবে? 13-এর মান আমাদের হবে 7 গুণিত 13 91, তাহলে উত্তর হবে আমার 77 আর 91। ঠিক আছে, চলো এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। দেখো কোশ্চেন নাম্বার 16 আমাদেরকে কি বলে দিয়েছে? অনুপাতের একটা খুব সোজা একটা অঙ্ক আমাদের কাছে দেওয়া আছে। দেখো অঙ্কটা কি বলে দিয়েছে? পিতলে, তামা এবং দস্তার অনুপাত 25:12, এরকম 370 কেজি পিতলে তামার পরিমাণ কত? এখানে 370 কেজি পিতল আছে, সেখানে তামার ভাগ কত আছে? 25, আর দস্তার ভাগ আছে 12। এটা তামা, এটা দস্তা, এটা অনুপাতে আছে 25 অনুপাত 12। আমি ধরছি তামা আছে 25 কেজি, দস্তা আছে 12 কেজি, তাহলে মোট কত কেজি হচ্ছে? 37 কেজি হচ্ছে। 37 কেজি পিতলটাকে আমি বলছি 370, তা 37 কেজিটা যদি 370 হয়, 25 কেজিটা কত হবে? 25 কেজি হবে 370/37 ইন্টু 25, মানে হবে 250 কেজি। আর যদি দস্তা বলতো তাহলে 12-এর মান বার করতাম, 12-এর মান কত হবে? 370/37
ইন্টু 12 মানে 120 কেজি। ঠিক আছে, এখানে আমাকে তামার ভাগ বলেছিল, আমি 250 অ্যান্সার করব, এখানে আমি অ্যান্সার করব 250। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 17 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 17 আমাকে বলে দিয়েছে যে যদি 18 জন লোক 13 দিনে একটি কাজ করতে পারে, 54 জন লোক কত দিনে কাজটি শেষ করবে? দেখো এই কোশ্চেন আমরা M1D1 আমরা একটা ফর্মুলা জানি, M1D1 T1 বাই W1 সমান M2D2 T2 বাই W2। এখানে প্রথম জনের মানুষ কত? 18 জন লোক ছিল, 18 জন লোক কত দিনে কাজটা করেছে? 13 দিনে কাজটা করেছে। আর ওই একই কাজ 54 জন লোক, এই যে M2টা 54, D2টা আমাকে বার করতে বলেছে। এখানে আমাকে ওয়ার্কটা বলে দেয়নি, ওয়ার্কটা একই ছিল সেম, আবার টাইমটাও বলে দেয়নি, তাহলে এই দুটো আমি আর রাখবো না। তাহলে এখানে আমি কি করব? D2 এর মানটা কি করে বার করব? 18 গুণিত 13 নিচে হয়ে যাবে 54, 3 18 54 মানে উত্তর হয়ে যাবে আমার 13/3 দিন, 13/3 দিন। ঠিক আছে, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 17। এই কোশ্চেনটা তুমি মুখে মুখে করতে পারবে, এই কোশ্চেনটা এইভাবে না করে তুমি মুখে মুখে করতে পারবে। 18 জন লোক লাগছে 13 দিন, 54 জন লোক, আমি 3 গুণ লোককে বেশি লাগাচ্ছি, তাহলে এটাও তো 3 গুণ কমে যাবে, তাহলে 13কে 3 দিয়ে ভাগ করে দাও, উত্তর হয়ে গেল 13/3। এ যদি 3 গুণ বেশি লোক লাগাই তাহলে কাজের পরিমাণ 3 গুণ আগে হয়ে যাবে। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে, লোক যদি বাড়ে দিন সংখ্যা কমে যাবে, লোক যদি কমে দিন সংখ্যা বেড়ে যাবে। 20 জন লোক যদি 10 দিনে করতে পারে, 10 জন লোক 20 দিনে করবে সেই কাজটা। ঠিক আছে, এই সিস্টেমে দেখো 18 জন লোক 54 জন লোক, তাহলে 18 জন ছিল, পরে 54 জনকে দিচ্ছে, তাহলে 3 গুণ লোক বাড়িয়ে দিয়েছে, তাহলে কাজের টাইমটা 3 গুণ হারে কমবে, তাহলে 13/3 হয়ে যাবে অ্যান্সার। তোমরা এটা ডাইরেক্ট মুখোমুখি করতে পারবে। এবারে চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 18, যদি একটি টেবিলের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 25% হয়, ক্ষতির শতকরা হার কত? আমি বারবার বলেছি লাভ ক্ষতিতে আমরা সিপিটাকে 100 ধরবো, সিপি যদি 100 হয় তাহলে এসপি এর 75%, 25%, তাহলে এসপি হবে 25, তাহলে লস কত? লস হচ্ছে 75, তাহলে এখানে 75% লস 100 মধ্যে, মানে 75% লস তার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 আমাদেরকে কি বলে দিয়েছে? কোশ্চেন নাম্বার 19 বলা আছে কি, একটি সিনেমার টিকিটের দাম 18% বৃদ্ধি পেয়েছে, টিকিটের দাম বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা 25% কমেছে, তা আয়ের উপরে কি প্রভাব পড়বে? দেখো এই অঙ্কটা একটু কনসেপ্টের সঙ্গে বোঝায়। আমাদেরকে মনে রাখতে হবে যে দাম, তার সঙ্গে যদি ব্যবহারকে গুণ করি না আমরা খরচ পাবো। এই জিনিসটা একটু মাথায় খেয়াল করো, যে দাম যদি বাড়ে, ব্যবহার যদি বাড়ে, খরচ বাড়বে। ঠিক আছে, দাম বাড়লো ব্যবহার কমলো, খরচ তাহলে একই থাকবে। যদি একই হারে দাম বাড়ে, একই হারে যদি ব্যবহার কমে, তাহলে খরচ একই থাকবে। এখানে সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছি, একটু খেয়াল করে, আমি একটু ডিপে বোঝাচ্ছি তোমাদেরকে, কারণ এই কোশ্চেনগুলো অনেক ছেলে ভুলভাল করে দেয়। এই কোশ্চেনগুলো তুমি প্রথমে ডাইরেক্ট যেভাবে করা যায়, প্রথমে 18% বৃদ্ধি, তারপরে বলে দিয়েছে 25% কমেছে, তাহলে 18 মাইনাস 25 মাইনাস 18 গুণিত 25/100, তার মানে এটা কত হচ্ছে? 18 থেকে 25 মানে -7, -7, আর এটা দাঁড়াচ্ছে কত? 25 4 100, 4 4 16, 4 4 16, 4 5 20, তার মানে -7 -4.5, তার মানে আমার অ্যান্সার আসছে -11.5%। এখানে আমার উত্তর হয়ে গেল 11.5%। তার আগে মাইনাস পেয়ে গিয়েছি, তার মানে এটা হ্রাস হয়েছে। যদি প্লাসে উত্তর পেতাম তাহলে আমার বৃদ্ধি পেয়েছে। এবারে এইটা গেল শর্টকাটে, কনসেপ্ট ছাড়া যদি এটা যদি কেউ এক্সআই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে। আমি চাইছি এই অঙ্কগুলো তোমরা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে। তাহলে দেখো আমি এখানে দাম বলে আমি লিখছি, দাম কি হয়েছে? দাম তার কি হয়েছে? বেড়েছে, 18% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ছিল এখন 118 হয়ে গেল। আর ব্যবহার, আগে কতজন লোক টিকিট ব্যবহার করতো, তার থেকে 25% কমেছে, মানে 100 ছিল 75 হয়ে গিয়েছে। এটা কাটাকুটি করি, 50, এটা পাবো 59, এটা পাবো 25 4 100, 25 3 75, তার মানে এটা পেয়ে যাচ্ছি 200, আর এটা পেয়ে যাচ্ছি আমি 177। এইটা হচ্ছে আমাদের খরচ।
কারণ দামের সঙ্গে ব্যবহারকে গুণ করে আমি খরচ পাবো। তাহলে 50-এর সঙ্গে 4 গুণ করে আমি কত পাচ্ছি? 200। 59-এর সঙ্গে 3 গুণ করে কত পাচ্ছি আমি? 177। তাহলে দেখো 200 থেকে 177 মানে কত কমলো? কমলো 23। কার থেকে কমলো? 200 থেকে কমলো। তাহলে 100-তে কত কমবে? পার্সেন্টেজ বার করো। তাহলে 23/2 মানে 11.5%। 11.5%। এবার এখানে তুমি বুঝতে পারছো হ্রাস না বৃদ্ধি? 200 ছিল আগে, এখন 177 হচ্ছে, তাহলে 11.5। এটা সমাহার বৃদ্ধির মতো করে তুমি অঙ্কটা করতে পারবে। এখানে যদি খরচটা বলে দিত যে ব্যবহার কত বাড়লো বা কমলো বলতো, তাহলে তুমি কি করতে? খরচ থেকে দামে ভাগ করে দিতে। আর যেহেতু আমাকে খরচের উপর হিসাব করতে বলেছে, আমি দামের সঙ্গে ব্যবহারকে গুণ করে দিলাম অঙ্কটা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 19। হ্যাঁ, এবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে আমাদের কাছে। সেটা কি? কোশ্চেন নাম্বার 20 হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। যারা আমার ভিডিও দেখছো তারা কোশ্চেন নাম্বার 20টা তোমরা তোমাদের বাড়িতে করার চেষ্টা করবে। করার পর যদি উত্তর তোমরা সঠিক করতে পারো, তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। যে সবারই ফার্স্ট সঠিক উত্তর দেবে তাকে ফোনপের মাধ্যমে 20টি টাকা তাকে উপহার দেওয়া হবে। সে টাকা দিয়ে তোমরা খাতা হোক, পেন হোক, কিছু একটা কিনবে যেটা পড়াশোনার কাজে লাগে। ঠিক আছে, আমরা পেনই ডাইরেক্ট গিফট করতে পারতাম, এবার সবারই সঙ্গে তো যোগাযোগ করা সম্ভব নয়। তার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল অফার কি, এই উত্তরটা কোশ্চেন নাম্বার 20 উত্তর যে সবারই ফার্স্ট দিতে পারবে কমেন্টে সঠিক, তাকে 20 টাকা ফোনপের মাধ্যমে পাঠানো হবে। যে উত্তর দেবে তাকে যোগাযোগ করে নেবে, আমাদের চ্যানেল থেকে তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা ভিডিও শেষে একটা করে কোশ্চেন হোমওয়ার্ক থাকবে। সেই কোশ্চেনটা তোমরা যদি সঠিকভাবে উত্তর দিতে পারো, তোমরা 20 টাকা প্রাইজ জিতে নেবে। ঠিক আছে, তোমরা এটা বই, খাতা, পেন এসব কেনার মাধ্যমে টাকাটাকে খরচ করবে। ঠিক আছে, এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটু চেষ্টা, কিছু উপকার করার। ঠিক আছে।